নিজের ফার্স্ট আর্থ বাউন্ড ম্যানুভার কমপ্লিট করে ফেলেছে আদিত্য L1, আর এখন এটা 245 ইন্টু 22,459 কিলোমিটারের অরবিটে সেট হয়ে গেছে। এটা রিসেন্ট খবর, কিন্তু এক্সাইটিং খবরের সাথেই ইসরোর বিজ্ঞানীদের মনে কোথাও না কোথাও একটু ভয় কাজ করছে, কারণ এইবার ইসরো এলাকায় গেছে যেই এলাকা সম্বন্ধে খুব একটা প্র্যাকটিক্যাল নলেজ নেই ইসরোর, কোন রকম অভিজ্ঞতাও নেই। তা বলে এমনটা নয় যে ইসরোর দক্ষতা কম রয়েছে। আমরা MOM মিশনের দরুন, মঙ্গলযান মিশনের দরুন 78 কোটি কিলোমিটার দূরত্ব অতিক্রম করে ফেলেছি মঙ্গল অবধি পৌঁছাতে, আর এখন আমাদের সূর্যের কাছে যে পয়েন্টে যেতে হবে সেই পয়েন্টে পৌঁছাতে আমাদের 15 লাখ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। কিন্তু বন্ধুরা, এই বিষয়টা রয়েছে যে L1 পয়েন্ট মানে ল্যাগারেঞ্জ 1 পয়েন্টে আমাদের আদিত্য L1 কে সেট করতে হবে। ওটা কোনো সিঙ্গেল পয়েন্ট নয় যে সেখানে গেলেই সেট হয়ে যাবে। যেমন ধরুন মুম্বাই থেকে এই অভিমুখে এত কিলোমিটার যাব তো ডিরেক্ট দিল্লির এয়ারপোর্টে পৌঁছে যাব, এমনটা নয়। ওই পয়েন্ট স্পেসের এমন একটা জায়গা যেটা একটা রেঞ্জ, কোনো সিঙ্গেল পয়েন্ট নয়। L1 পয়েন্ট ওই জায়গা যেটা কোনো পিন পয়েন্ট স্থান নয়, সেটা একটা এরিয়া। ওই এরিয়াতে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি এবং সূর্যের গ্র্যাভিটেশনাল ফোর্স একে অপরকে ক্যান্সেল আউট করে দেয়, মানে ওখানে ফোর্স পুরো জিরো হয়ে যায়। মানে যদি ওখানে কোনো অবজেক্ট থাকে তাহলে সেটা সাসপেন্ডেড থাকবে মহাকাশে, সহজভাবে বললে শূন্যে ভেসে থাকবে। আর ওই পয়েন্টকেই বলা হয় L1 পয়েন্ট। এটাই সব থেকে বেস্ট পয়েন্ট যেখান থেকে সূর্যকে স্টাডি করা যায়, কারণ ওখান থেকে সূর্যের ভিউ একদম ক্লিয়ার এবং আনইন্টারাপ্টেড হয়ে থাকে, মানে মাঝখানে কোনো বাধা থাকে না। তো কি বুঝলেন? L1 পয়েন্ট কোনো বিন্দু নয়, এটা একটা এরিয়া। আদিত্য L1 যেটাকে আমরা সান অবজারভেটরি বলতে পারি, এটা মহাকাশযান অবশ্যই, কিন্তু বেসিক্যালি এটা 25 বছর ধরে স্টাডি করবে সূর্যকে এবং সেটা দিয়ে অবজার্ভ করা হবে সূর্যে হওয়া অ্যাক্টিভিটিকে। লাগাতার ওখানে স্টাডি করা হবে, অধ্যয়ন করা হবে সূর্যে হওয়া গতিবিধিকে এই অবজারভেটরির মাধ্যমে। দেখুন বন্ধুরা, এই যে পয়েন্ট রয়েছে সেখানে দুটো সমস্যা রয়েছে। প্রথম, ওখানে পৌঁছানো, কারণ ওখানকার কোনো ভিজিবল ক্লু নেই, না আমরা আগে ওখানে গেছি, আর না ওখানকার কোনো ভিজিবল ক্লু বা পয়েন্ট রয়েছে যার মাধ্যমে বোঝা যাবে যে হ্যাঁ আমরা এই পয়েন্টে চলে এসেছি। আপনারা কি জানেন যে বিমান আমাদের পৃথিবীতে ওড়ে, যে কমার্শিয়াল প্লেন, ফ্লিট প্লেন ওড়ে, সেগুলো সমুদ্রের ওপরে ওরা পছন্দ করে না? কারণ কি জানেন? যদি আপনাদের মাথায় এটা ঘোরে যে সমুদ্রের ওপর এর জন্য ওড়ে না কারণ সমুদ্র অনেক বড়, আর সেই অবস্থায় যদি ফুয়েল বা জ্বালানি শেষ হয়ে যায়, কোনো প্রকার লিকেজ দেখা দেয় ফুয়েল ট্যাঙ্কে, তাহলে ল্যান্ড করানোর জায়গা পাওয়া যাবে না। যদি সত্যি এটা ভেবে থাকেন তাহলে আপনাদের বলি, হ্যাঁ এটা অনেক ছোট্ট একটা কারণ। মেন কারণ হলো যখন সমুদ্রের ওপর প্লেন ওড়ে তখন সেটাকে নেভিগেট করা অনেক কঠিন হয়ে যায়, কারণ সমুদ্র অনেক বড়। আপনি উত্তরে যাচ্ছেন না দক্ষিণে যাচ্ছেন, পূর্বে যাচ্ছেন না পশ্চিমে যাচ্ছেন, কিছুই বুঝতে পারবেন না, কারণ চারিদিকে শুধু জল আর জল। এর জন্য কমার্শিয়াল প্লেন বা অন্য যে কোনো প্লেনকে ল্যান্ড এরিয়ার ওপর দিয়ে ওড়ানো হয়, কারণ ওখানে ভূমির যে ফিচার্স রয়েছে, যে পাহাড় রয়েছে, নদী রয়েছে, সেগুলো ওপর থেকে দেখে যেন বুঝতে পারি আচ্ছা এটা এই এলাকা। যখন এটা দেখতে পাচ্ছি তখন এটা ওই এলাকা, তার মানে এটাই ওই এলাকা, যা আইডেন্টিফিকেশন নেভিগেশনে অনেক সাহায্য করে। কিন্তু এবার ভাবুন, যখন আমরা পৃথিবীতেই সমুদ্রের ওপর থেকে বিমান ওড়ানো এড়িয়ে চলি, কারণ ওখানে সব দিকেই সমান বলে মনে হয়, চারিদিকেই জল, সামনে পেছনে কি রয়েছে কিছুই বোঝা যায় না, ডিরেকশন একটু বদলে গেলেই আপনি চলে যাবেন ভুল জায়গায়। ঠিক এমনই সিচুয়েশন সৃষ্টি হয় মহাকাশে, যেখানে নেভিগেশনের জন্য আপনি শুধুমাত্র সূর্যকে পাবেন। সূর্য এখানে রয়েছে, পৃথিবী এখানে রয়েছে, ওই নক্ষত্রের অবস্থান দেখে আপনাকে এই বিশাল মহাকাশে ঘুরতে হবে, তাই ওখানে নেভিগেট করা ভীষণ মুশকিল। আমাদের লঞ্চ সাকসেসফুল হয়েছে বলে আমরা এটা বলতে পারি না যে আমাদের আদিত্য L1 মিশন পুরোপুরি সাকসেসফুল হয়েছে। এখন সবে এটা লঞ্চ হয়েছে, এখন এটা অনেকবার অ্যাপোজি পেরিজি চেঞ্জ করে অরবিট বদলাবে, একবার পৃথিবীর কাছে আসবে আবার দূরে যাবে। এই প্রসেস হতে হতে তার মধ্যে সম্পূর্ণ যে ভেলোসিটি তৈরি হবে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য, কারণ বারবার ঘুরে তার মধ্যে অত পোটেনশিয়াল এনার্জি ডেভেলপ হয়ে যাবে এবং এরপর ইঞ্জিনকে নির্দিষ্ট সময়ে ফায়ার করা হবে এবং এটা রওনা হবে L1 পয়েন্টের উদ্দেশ্যে।
L1 এমন জায়গা, যেমনটা আপনাদের বললাম, সেখানে সূর্যের মাধ্যাকর্ষণ শক্তি এবং পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি দুজনকে ক্যান্সেল আউট করে, জিরো হয়ে যায়। ওখানে পৌঁছানো অবধি আমাদের মহাকাশযানের সেন্ট্রিপিটাল ফোর্সকে জিরো হতে হবে। আমাদের মহাকাশযানের গতি ওই সময় একদম জিরো হওয়া ভীষণ জরুরি। যদি সেটা বেশি গতি নিয়ে এগিয়ে যায় তাহলে L1 পয়েন্ট ক্রস করে সূর্যের গ্র্যাভিটেশনাল ফিল্ডের দিকে চলে যাবে। যদি সেটা কম অ্যাক্সিলারেশনে L1 পয়েন্টকে অ্যাপ্রোচ করে এবং সেটার ইঞ্জিন L1 পয়েন্টে পৌঁছানোর আগে বন্ধ করে দেয়, তো তার উপরে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি কাজ করা শুরু করে দেবে। তো তাকে এক্সাক্ট প্রিসাইজ ক্যালকুলেশনের সাথে প্রিসাইজ পিন পয়েন্ট অ্যাস্ট্রোনমিক্যাল পজিশনিং এবং ক্যালকুলেশনের সাথে তাকে L1 এরিয়াতে স্থির করাতে হবে। ওখানেই তাকে ফ্রিজ হতে হবে, যেখানে সূর্য এবং পৃথিবীর দুজনেরই মাধ্যাকর্ষণ শক্তি জিরো হয়ে যাবে। যদি এমনটা করতে সফল হয় ইসরো, L1 পয়েন্টে আদিত্য L1 কে আটকে দেয়, সাসপেন্ড করে দেয় ওই এরিয়ায়, তাহলে বুঝে যাবেন মিশন অলমোস্ট সাকসেসফুল। তো প্রথম প্রবলেম নেভিগেশনের গেল। দ্বিতীয় বড় সমস্যা, যার জন্য ইসরোয় কিছুটা সমস্যা চলছে, যার জন্য আমাদের সাহায্য নিতে হচ্ছে, আমরা একা সেটা করতে পারছি না, তো সেটা হলো কমিউনিকেশন। আপনারা যখন এত কমপ্লিকেটেড এরিয়ায় যাবেন, ওখানে নিজের মহাকাশযানকে পাঠাবেন এবং তখন টানা 24/7 সেটার সঙ্গে যোগাযোগ থাকতে হবে, তবেই তো আপনি সেটাকে নেভিগেট করে সেটাকে ট্রাভেল করিয়ে পথ দেখিয়ে নির্দিষ্ট স্থানে পৌঁছে দিতে পারবেন। অন্যথায় এটা সম্ভব নয় এবং ভারতের কাছে এখনো অত স্যাটেলাইট মজুত নেই, এটা বাস্তবতা। সেই জন্য আমরা জাপানের স্যাটেলাইটকে ব্যবহার করেছি। জাপানের সরকার, জাপানের স্পেস এজেন্সি জাক্সা ইসরোকে সাহায্য করছেও এবং জাপানের স্যাটেলাইটের সহায়তায় আমরা অনবরত কমিউনিকেশন মেনটেন করার সম্পূর্ণ চেষ্টা করছি আমাদের আদিত্য L1 এর সাথে। তো বন্ধুরা, এই দুটোই বড় সমস্যা, কমিউনিকেশন এবং নেভিগেশন। এই সমস্যাগুলো অতিক্রম করে একবার L1 পয়েন্টে L1 যদি সেট হয়ে যায় তাহলে সমস্ত চিন্তার অবসান ঘটবে। যদি তারপর কোনো সমস্যা আসে তো সেটা দেখা যাবে ক্যামেরায়। যেমন স্যুট, ভাবুন যেটা এমন একটা ক্যামেরা যে আল্ট্রাভায়োলেট রে নির্গত হয় সূর্য থেকে, সেটার ইমেজিং করবে এবং 1440টা ছবি প্রতিদিন ইসরোকে পাঠাবে স্টাডি করার জন্য। যখন স্টাডি করা হবে তখন এটাও দেখা হবে আদিত্য L1 সঠিক অ্যাঙ্গেল রেখেছে নাকি না, সেটা সঠিক ডিরেকশন থেকে ছবি তুলছে তো। যদি সেটা সে না করে থাকে তাহলে পুনরায় তার ক্যামেরাকে পয়েন্ট আউট করা হবে। L1 পয়েন্টে আমাদের যে আদিত্য L1 থাকবে সেটার মুখ সূর্যের দিকে করা হবে, যাতে ক্যামেরা সঠিক ডিরেকশনে পয়েন্ট করে এবং সঠিক ফ্রেমিং এর সাথে ফটো পাঠানো শুরু করতে পারে। এরপর সেটার ইন্টারপ্রিটেশন হওয়া শুরু হবে, যেটা বহু বছর চলবে। এখান থেকে যে ইনফরমেশন পাওয়া যাবে সেটার ব্যবহার গোটা বিশ্বের বিজ্ঞানীরা করতে পারবে মানব জাতিকে রক্ষা করার জন্য। সেটা কিভাবে করবে পরে কোনো ভিডিওতে আলোচনা করব। আজকের মতো এখানেই শেষ করলাম। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে ভিডিওটা আরো অন্যান্য মানুষজনদের শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।